আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বেসিক অ্যাকাউন্টিং কোর্স লেকচার 22। আচ্ছা, এই লেকচারে আমরা শিখব ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এটা আমাদের মোটামুটি একাডেমিক গ্রাউন্ডও একটা গুরুত্বপূর্ণ বিষয়, আর আমরা যারা অর্গানাইজেশন চালাই, অর্গানাইজেশনের অ্যাকাউন্টেন্টের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রতি মাসের প্রথম দিন ব্যাংক স্টেটমেন্ট কালেক্ট করে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বানানো। সো ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট কীভাবে করা হয়, এই জিনিসগুলো শেখার আগে উই উইল ট্রাই টু ক্রিয়েট আ প্রবলেম। আমরা একটা প্রবলেম মেক করব, ওইটার উপর বেস করে আমরা একটা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বানানোর চেষ্টা করব। সো লেটস মেক আ প্রবলেম। সো ধরেন আমরা যদি একটু সহজ করে বলি, আমরা যখন ব্যাংকে টাকা রাখি, আমি আমাকে ডিপোজিটর বলছি, আর ব্যাংক হচ্ছে আমার টাকাটা নিচ্ছে। সো ব্যাংকের টাকাটা আমার জন্য অ্যাসেট, ব্যাংকের জন্য হচ্ছে লায়াবিলিটিস। এখন আমি যে ব্যাংকে টাকা রাখছি, আমি ব্যাংকে কত টাকা জমা দিচ্ছি, কত টাকা তুলছি, কত টাকা ব্যালেন্স আছে, এটা কিন্তু আমার কাছে একটা হিসাব থাকে। আমার কাছে যেই বইতে হিসাবটা থাকে সেটাকে আমরা বলি ক্যাশ বুক। সো ক্যাশ বুক মানে হচ্ছে ডিপোজিটরসের বুক, মানে আমার বই। এখন ব্যাংকও কিন্তু আমার নামে একটা হিসাব রাখে যে মিস্টার এক্স এত টাকা জমা দিয়েছে, এত টাকা তুলেছে, এত টাকা ব্যালেন্স আছে। ব্যাংক যে বইটাতে হিসাব রাখে সেটাকে অনেক বই ব্রিটিশ অ্যাকাউন্টিংয়ে পাসবুক বলতো, বাট এখন এটাকে আমরা ব্যাংক স্টেটমেন্ট বলি, কারণ আমরা ব্যাংক স্টেটমেন্টে কিন্তু সব কিছু পেয়ে যাই। সো কিছু কিছু বইতে আপনারা পাসবুক টার্মটা পাবেন, বাট নাও ইট শুড বি ব্যাংক স্টেটমেন্ট। হাউএভার, সো এটা হচ্ছে ব্যাংকের হিসাব, আমার নামে কত টাকা তোলা হয়েছে, জমা হয়েছে, ব্যালেন্স আছে, এটা হচ্ছে আমার হিসাব। সো আমি যদি ব্যাপারটাকে এইভাবে করি যে ধরেন আমি 10,000 টাকা দিয়ে ব্যাংকে একটা অ্যাকাউন্ট ওপেন করেছি, তো ব্যাংকে যে টাকাটা জমা হয়েছে আমি তো সবার আগে জানি, তাই না? সো আমি কি করেছি, 10,000 টাকা জমা দিয়ে আমি আমার বইতে 10,000 টাকা প্লাস করেছি ডিপোজিট ইন ব্যাংক। তো ব্যাংক টাকাটা রিসিভ করে ব্যাংক কী করলো, আমার নামে 10,000 টাকা জমা করে দিল তার বইতে। আমরা যদি আরেকটু সামনে আগাই, ধরেন আমার একটা অ্যাকাউন্টস রিসিভেবল ছিল যার কাছে আমি 20,000 টাকা পাই, তো সে আমাকে টাকা না দিয়ে সরাসরি ব্যাংকে গিয়ে আমার অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে আসছে। এখন ব্যাংকে যে টাকাটা জমা হয়েছে এটা কে আগে জানে, আমি নাকি ব্যাংক? ব্যাংক আগে জানে। তো ব্যাংক টাকাটা পেয়ে কী করেছে, আমার অ্যাকাউন্টে টাকাটা জমা করে দিয়েছে। ঘটনাটা যখন আমি জানতে পারলাম, আমিও আমার বইতে 20,000 টাকা প্লাস করে দিলাম, কারণ আমি জানলাম যে আমার ব্যাংকে 20,000 টাকা জমা হয়েছে। বাট কে আগে রেকর্ড করেছে, দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। ব্যাংক আগে রেকর্ড করেছে। এছাড়া দেখেন, ব্যাংক বিভিন্ন সময় আমাদের অ্যাকাউন্টে ইন্টারেস্টের টাকা দেয়, ব্যাংক সার্ভিস চার্জের টাকা কেটে নিয়ে যায়। তো এই যে কাজগুলো করে, এটা কে আগে করে, ব্যাংক আগে করে নাকি আগে আমি জানি? আগে ব্যাংক করে, তারপরে আমি জানি। সো ধরেন যে ব্যাংক আমাকে 2,000 টাকা ইন্টারেস্ট দিয়েছে, 1,000 টাকা সার্ভিস চার্জ কেটে নিয়েছে, অ্যাকাউন্টিংয়ে ব্র্যাকেট মানে হচ্ছে মাইনাস, কেটে নিয়েছে। তো এই কাজটা আগে ব্যাংক করেছে, তারপরে আমি জেনেছি। আমিও কি করলাম, জানার পরে আমার বইতে 2,000 টাকা প্লাস করে দিলাম, 1,000 টাকা মাইনাস করে দিলাম। বাট এই কাজগুলো, এই তিনটা কাজ আগে কে করেছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট টু নো। কে করেছে? ব্যাংক আগে করেছে, তারপরে আমি জেনেছি, তারপরে আমি আমার বইতে রেকর্ড করেছি। আরেকটা পার্সপেক্টিভ যদি আমরা আলোচনা করি, ধরেন আমার একটা অ্যাকাউন্টস পেয়েবল আছে যে আমার কাছে 5,000 টাকা পায়। এই ভদ্রলোককে আমি একটা চেক দিয়ে বললাম ব্যাংকে গিয়ে টাকা তুলে নেন। এখন ব্যাংকে যে টাকা মাইনাস হয়ে যাবে কে আগে জানে? আগে আমি জানি। আমি যখনই তাকে চেকটা দিয়েছি, আমি আমার বই থেকে 5,000 টাকা আগে মাইনাস করেছে। ব্যাংকে চেকটা যাবে, ব্যাংক চেকটা ক্লিয়ার করবে, তারপর ব্যাংকও কী করবে, 5,000 টাকা মাইনাস করে দিবে। বাট কাজটা আগে কে করেছে? আমি করেছি, তারপরে ব্যাংক করেছে, রাইট? আচ্ছা, এইরকমই তো হওয়ার কথা। এখন যদি এইরকম হয়, আসলেই যদি হয়, তাহলে দিন শেষে ব্যালেন্স কত? দিন শেষে আমি বলছি ব্যাংকে আমার 26,000 টাকা আছে, ব্যাংক বলছে যে হ্যাঁ আপনার অ্যাকাউন্টে 26,000 টাকা আছে। দিস শুড হ্যাভ বিন দ্য রিয়েল এক্সাম্পল। বাট দ্য প্রবলেম ইজ, রিয়েল লাইফে এরকম হয় না। রিয়েল লাইফে কিছু কমিউনিকেশন গ্যাপ হয়, এরর বলা যাবে না, কমিউনিকেশন গ্যাপ হয়। কিছু ইনফরমেশন আমরা আগে বা পরে জানি, যার জন্য আমার সাথে ব্যাংক এগ্রি করে না। জোর করে এগ্রি করাতে হয় থ্রু ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। কীভাবে করাতে হয় সেটা একটু দেখি। আমরা যদি এই এক্সাম্পলটাতেই হোল্ড করি, কোন কোন জায়গাটাতে আমাদের ইনফরমেশন গ্যাপ হওয়ার সুযোগ আছে খেয়াল করেন। ধরেন অ্যাকাউন্টস রিসিভেবল যে ব্যাংকে টাকা জমা দিয়েছে, ব্যাংক যে আমাকে ইন্টারেস্ট দিয়েছে, ব্যাংক যে সার্ভিস চার্জ কেটে নিয়েছে, একটা খবরও আমি জানি না, তাহলে কিন্তু এই এতটুকু জায়গা আমি লিখবো না, কারণ আমি তো জানি না, আমি কীভাবে লিখবো? আবার ধরেন যেই অ্যাকাউন্টস পেয়েবলকে আমি চেক দিয়েছি, দিয়ে যে আমি 5,000 টাকা মাইনাস করে দিয়েছি, ওই ভদ্রলোক এখনও ব্যাংকেই যায় নাই, কারণ আপনারা জানেন চেকের মেয়াদ 6 মাস থাকে, সে পরে যাবে। তাহলে ব্যাংকে এই কাজটা করেছে? ব্যাংকে এই কাজটা করেনি, বাট আমি কিন্তু মাইনাস করে বসে আছে। তাহলে কি এইভাবে ইনফরমেশন গ্যাপ হওয়া সম্ভব? আমরা একটু দেখি, যদি এইরকম ইনফরমেশন গ্যাপ হয় তাহলে সিনারিওটা কেমন হয়। দেখেন আমার এই জায়গা পুরো খালি হয়ে গেছে, ব্যাংকের এই জায়গাটা খালি হয়ে গেছে। ইনফরমেশন গ্যাপ, আমরা ভুল বলছি না, ইনফরমেশন গ্যাপ, এখনও ইনফর্মড না আমরা দুই পক্ষ। আমরা একটু জানতে চাই, ইনফরমেশন গ্যাপ থাকা অবস্থায়
আমার ব্যালেন্স আর ব্যাংকের ব্যালেন্স কত। সো আমরা বলছি দেখেন আমার ব্যালেন্স হয়েছে 10,000 মাইনাস 5,000, 5,000, ব্যাংকের ব্যালেন্স হয়েছে 31,000। তার মানে আমি সকালবেলায় উঠে আমার ক্যাশ বুক চেক করে দেখলাম ব্যাংকে আমার 5,000 টাকা আছে। ব্যাংকে ফোন দিলাম, ভাই দেখেন তো আমার অ্যাকাউন্টে কত টাকা আছে। বললো যে আপনার অ্যাকাউন্টে 31,000 টাকা আছে। খুশি হয়ে গেলাম, ব্যাংকে টাকা বেড়ে গেছে, তাই না? সো খুশি হওয়ার কিছু নাই। কেন দুইজনের দুই রকম হচ্ছে? কারণ আমাদের ভিতরে ইনফরমেশন গ্যাপ হয়েছে। সো খেয়াল করে দেখেন, এর আগে যখন কেসটা অ্যাকচুয়ালি ঠিক হওয়ার কথা ছিল, দুই পক্ষ ওয়েল ইনফর্মড থাকার কথা ছিল, তখন আমাদের ব্যালেন্স হওয়ার কথা ছিল 26,000। যখন আমরা ইনফর্মড না, কিছু ইনফরমেশন গ্যাপ হয়েছে অ্যাকর্ডিং টু দিস প্রবলেম, তখন আমাদের দুইজনের ব্যালেন্স দুই রকম হচ্ছে। যখন দুইজনের ব্যালেন্স দুই রকম হয় এটাকে আমরা বলি আনঅ্যাডজাস্টেড ব্যালেন্স। আর দুইজনের ব্যালেন্স যখন একরকম হয়ে যায় তখন এটাকে আমরা বলি অ্যাডজাস্টেড ব্যালেন্স। এখন ধরেন আমরা আনঅ্যাডজাস্টেড ব্যালেন্সে আছি, আমার ব্যালেন্স 5,000 টাকা, ব্যাংকে ফোন দিলাম, ব্যাংক বললো যে আপনার ব্যালেন্স 26,000 টাকা। এখন আমি কি করব? এখন আমার কাজ হচ্ছে ব্যাংকে চলে যাওয়া, ব্যাংকে গিয়ে বলবো যে ভাই আমাকে একটা ব্যাংক স্টেটমেন্ট দেন। বলেন ব্যাংক স্টেটমেন্টে কত টাকা লেখা থাকবে? 31,000 টাকা লেখা থাকবে। সো ব্যাংক স্টেটমেন্টটা নিয়ে আমি বাসায় চলে আসলাম। আমার কাছে এখন কয়টা আনঅ্যাডজাস্টেড ব্যালেন্স আছে? ব্যাংকেরটা আছে 31,000 টাকা, প্লাস আমারটা তো আমার কাছেই আছে 5,000 টাকা। এখন এই দুইটা আনঅ্যাডজাস্টেড ব্যালেন্সকে পাশাপাশি রেখে আমি বসবো, দুইটাকে মেলানোর চেষ্টা করব যে কে কোথায় কি ভুল করেছে। এই মেলানোটাই হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। সো এটা হচ্ছে একটা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের চেহারা। সো আপনাকে যদি ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করতে বলা হয় পরীক্ষার খাতায়, শুরুতে আপনাকে এরকম একটা ফরম্যাট করে নিতে হবে। ইউজুয়ালি 1 পেজের বেশি জায়গা লাগে না, হাফ পেজ নিয়ে এতটুকু করবেন, হাফ পেজ নিয়ে এতটুকু করবেন। দেখেন শুরুতে কি করেছি, আনঅ্যাডজাস্টেড ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। পাসবুক মানে হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, হ্যাঁ। সো ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী আনঅ্যাডজাস্টেড ব্যালেন্স কত? আমরা যদি একটু আগেরটাতে দেখি 31,000 টাকা। আনঅ্যাডজাস্টেড ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক কত? 5,000 টাকা। সো এখানে 31,000 টাকা বসাবো, এখানে 5,000 টাকা বসাবো। এখন যেহেতু অ্যাডজাস্টমেন্ট হবে তার মানে কি কিছু অ্যাড হবে, কিছু ডিডাক্ট হবে। সো আমি অ্যাড এবং ডিডাক্টের জন্য কিছু জায়গা রেখে দিব, তারপর অ্যাডজাস্টেড ব্যালেন্সের জন্য জায়গা রেখে আমরা প্রবলেমটা সলভ করব। দেখবেন প্রবলেমটা খুব সহজে সলভ হয়ে যাচ্ছে। এখন খেয়াল করে দেখেন, আমরা যদি একটু পরের স্লাইডটাতে যাই, ওকে। সো পরের স্লাইডটাতে আমি অলরেডি করে রেখেছি, আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। সো আমি আনঅ্যাডজাস্টেড ব্যালেন্স 31,000 টাকা বসিয়েছি, আনঅ্যাডজাস্টেড ব্যালেন্স ক্যাশ বুক অনুযায়ী 5,000 টাকা বসিয়েছি। এখন আমি কি করব? ব্যাংক রিকনসিলিয়েশন করব। এখন রিকনসিলিয়েশন করার সময় আমি কি করব? ওই ব্যাংক যে স্টেটমেন্টটা নিয়ে আসলাম সেটা ধরে ধরে একটা একটা করে আমি আমার বইয়ের সাথে মিলাবো। সো আমি ব্যাংক স্টেটমেন্ট পড়া শুরু করলাম, ওইখানে দেখলাম 20,000 টাকা প্লাস করা আছে। কোত্থেকে? ওই যে আমার অ্যাকাউন্টস রিসিভেবল টাকা দিয়েছিল। আচ্ছা খেয়াল করে দেখেন, ওই 20,000 টাকা ব্যাংকের বইতে প্লাস করা আছে কিনা? প্লাস করা আছে। আমার বইতে আমি প্লাস করেছি কিনা? আমি তো জানতামই না, আমি কিভাবে প্লাস করব। বাট এখন তো আমি জানলাম, জেনে আমি কি করব? আমি আমার বইতে 20,000 টাকা প্লাস করে দিব। তাহলে দুইজন সেমভাবে ইনফরমেশনটা পেয়ে গেলাম। সো ব্যাংকে 20,000 টাকা প্লাস করা আছে, আমি আমার বইতে 20,000 টাকা প্লাস করে দিলাম। কি নামে লিখলাম? রিসিভড ফ্রম অ্যাকাউন্টস রিসিভেবল। তাহলে দেখেন ব্যাংক এবং আমি সমান জায়গায় চলে গেলাম। আবার ব্যাংক স্টেটমেন্ট পড়া শুরু করলাম। ব্যাংক স্টেটমেন্ট পড়ে গিয়ে দেখলাম যে ব্যাংক ইন্টারেস্ট বাবদ 2,000 টাকা প্লাস করেছে। বলেন 2,000 টাকা এখানে প্লাস করা আছে না অলরেডি? সো আমি তো জানতাম না, আমি জানলাম এখন, জেনে আমি আমার বইতে ব্যাংক ইন্টারেস্টটা প্লাস করে দিলাম। আবার দেখলাম ব্যাংক 1,000 টাকা মাইনাস করে রেখেছে সার্ভিস চার্জ নামে। মাইনাস করার পরেই তো 31,000 টাকা হয়েছে, বাট আমি তো করিনি, আমি তো জানতাম না। সো আমি যেহেতু এখন জানলাম, সার্ভিস চার্জ নামে মাইনাস করে দিলাম 1,000 টাকা। এরপরে ব্যাংক স্টেটমেন্টটা পরে দেখলাম যে না, আর এমন কিছু নাই যেটা ব্যাংকের সাথে আমার মিলে না। তো এখন আমি আমারটাকে প্লাস মাইনাস করলাম, 5,000, 25,000, 27,000, মাইনাস 1,000, 26,000। সো আমরা তো শুরুতেই জানি যে অ্যাডজাস্টেড ব্যালেন্স 26,000ই হবে, বাট পরীক্ষার কোশ্চেনে তো আর শুরুতে এরকম কিছু বলা থাকবে না। প্রবলেমটা হচ্ছে স্টিল আই এম নট স্যাটিসফাইড। কারণ কি? আমি তো বলছি আমার ব্যালেন্স এখন 26,000 টাকা অ্যাডজাস্টমেন্ট করার পরে, ব্যাংক স্টেটমেন্ট কত বলছে? 31,000 টাকা। তার মানে স্টিল আমার সাথে ব্যাংক এগ্রি করছে না। এখন আমাকে একটু উল্টাভাবে চিন্তা করতে হবে। এতক্ষণ কি করেছি? ব্যাংক স্টেটমেন্টের সাথে আমি আমার বইকে মিলিয়েছি। এখন কি করব? আমি আমার বইয়ের সাথে ব্যাংক স্টেটমেন্টকে মেলাবো। আমার বইয়ের সাথে ব্যাংক স্টেটমেন্ট মেলাতে দেখছি যে আমি এক জায়গায় 5,000 টাকা মাইনাস করেছি। ওই যে পাওনাদারকে 5,000 টাকার চেক দিয়েছিলাম, আমি আমার বইতে মাইনাস করেছি। ব্যাংকে তো কোথাও 5,000 টাকা মাইনাস করা নাই। তখন আমি মনে মনে চিন্তা করবো, আচ্ছা তার মানে এই ভদ্রলোক এখন পর্যন্ত ব্যাংকে যায়নি। আচ্ছা আমি যে 5,000 টাকা আমার বই থেকে মাইনাস করেছি, আমি কি কোনো ভুল করেছি? করি নাই, কারণ আমি তো তাকে চেক দিয়েছি, 5,000 তো মাইনাস করবোই। ব্যাংক যে মাইনাস করে নাই, ব্যাংক কি কোনো ভুল করেছে? ব্যাংকও ভুল করে নেই, ব্যাংক তো চেক পায়নি, ব্যাংক কীভাবে মাইনাস করবে?
এখন আমি মনে মনে চিন্তা করব, আচ্ছা টুডে অর টুমোরো এই ভদ্রলোক তো ব্যাংকে যাবে, যাওয়ার পরে ব্যাংক তো চেকের টাকাটা দিয়ে দিবে, দেওয়ার পরে ব্যাংক তো মাইনাস করবে, তাহলে মনে মনে ব্যাংকের থেকে 5,000 টাকা মাইনাস করে দেখি তো আমার সাথে ব্যাংক এগ্রি করে কিনা। সো মনে মনেই আমি ব্যাংকের থেকে 5,000 টাকা মাইনাস করলাম, করার পরে দেখি ব্যাংকের ব্যালেন্সও 26,000 টাকা হয়ে যায়। এখন আমি এগ্রি করলাম যে হ্যাঁ, তার মানে আমাদেরকে একটা সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে, যার পরে গিয়ে আমিও বলবো ব্যাংকে আমার 26,000 টাকা আছে, ব্যাংকও বলবে যে হ্যাঁ আপনার অ্যাকাউন্টে 26,000 টাকা আছে। একটা জিনিস একটু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করে দেখবেন, ব্যাংকের বইতে আমরা কিন্তু কোনো চেঞ্জ করতে পারি না, চেঞ্জ করতে পারি শুধুমাত্র আমি আমার বইতে। ব্যাংকের বইয়ের চেঞ্জটা আমি মনে মনে অ্যাজাম্পশন করে দেখলাম যে আসলে কি কোনো ভুল হচ্ছে নাকি একটা সময় পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হচ্ছে, সেই অ্যাজাম্পশনটা করার জন্য আমি একটু এখানে মনে মনে একটা মাইনাস করে দেখলাম যে না, একটা সময় পরে গিয়ে আমার এবং ব্যাংক একটা সেম পজিশনে চলে আসবে। এখন খেয়াল করে দেখেন, এই যে 5,000 টাকা মাইনাস করলাম, ইস্যুটা কি ছিল? পাওনাদারকে চেক দিয়েছি, সে এখনো ব্যাংকে যায়নি, তার মানে চেকটা প্রেজেন্ট করা হয়নি। এই টার্মটার নাম আমরা ব্যাংক রিকনসিলিয়েশনে বলি আউটস্ট্যান্ডিং চেক বা আনপ্রেজেন্টেড চেক। আউটস্ট্যান্ডিং চেক মানে হচ্ছে চেক দেওয়া হয়েছে পাওনাদারকে, সে এখনো ব্যাংকে প্রেজেন্ট করে নাই। এটা ব্যাংক রিকনসিলিয়েশনে আমরা কি করি, ব্যাংকের ব্যাংক স্টেটমেন্ট থেকে মাইনাস করে দেখাই। দিস ইজ হাউ উই প্রিপেয়ার দ্য ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এখন দেখেন, আমরা তো একটা গল্প করে করে ব্যাংক রিকনসিলিয়েশন প্রিপেয়ার করলাম, একটা স্ট্যান্ডার্ড ফর্মেটও আমরা দাঁড় করলাম, তাই না? এখন এটার বাইরে আরও দু একটা জিনিস আসতে পারে, এটা হচ্ছে একটা মোটামুটি স্ট্যান্ডার্ড টেমপ্লেট। সো আমরা ডিপোজিট ইন আউটস্ট্যান্ডিং চেক অলরেডি আলোচনা করেছি। আরেকটা টার্ম আছে যেটা ব্যাংকের স্টেটমেন্টের সাথে আমরা প্লাস করি, হুইচ ইজ ডিপোজিট ইন ট্রানজিট। ডিপোজিট ইন ট্রানজিটটা হচ্ছে আপনি ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য পাঠিয়েছেন, ব্যাংক এখনও টাকাটা জমা করে নাই। তাহলে খেয়াল করে দেখেন, আপনি যখন জমা করার জন্য পাঠিয়েছেন লেটসে 10,000 টাকা, আপনি ক্যাশ বইতে 10,000 টাকা প্লাস করেছেন যে ব্যাংকে 10,000 টাকা বেড়ে যাবে, বাট ব্যাংক তো এখনও জমা করে নাই, কারণ টাকাটা এখনও ট্রানজিটে আছে। সো জমা করে নাই, টুডে অর টুমোরো তো জমা করবে, এইটা ধরে মনে মনে আপনি ব্যাংকের বইয়ের সাথে টাকাটাকে প্লাস করছেন। সো আপনার বই এবং ব্যাংকের বই এগ্রি করছে। আরেকটা টার্ম আছে এনএসএফ চেক বা ডিসঅনার চেক বা বাউন্স চেক। এটার মানে হচ্ছে নট সাফিসিয়েন্ট ফান্ড। এটা আমরা ব্যাংক রিকনসিলিয়েশনে ক্যাশ বই থেকে মাইনাস করে দেখাই। এইটার মানেটা হচ্ছে আপনি একটা চেক পেয়েছেন, সেই চেকটা ব্যাংকে গিয়েছেন ভাঙানোর জন্য, তো যখন যাচ্ছেন যাওয়ার আগেই আপনি আপনার ক্যাশ বইতে টাকাটা প্লাস করেছেন, কারণ আপনি জানেন টাকা বেড়ে যাবে, প্লাস করে এখানে আসছেন। ব্যাংকে গিয়ে দেখলেন যে যার অ্যাকাউন্ট থেকে টাকাটা ট্রান্সফার করবে তার অ্যাকাউন্টে 10,000 টাকাই নেই, সো চেকটা ব্যাংক বাউন্স করে দিবে। তাহলে কি ওই চেক দিয়ে এইখানে আর কখনো টাকা প্লাস হবে না, বাট অলরেডি আপনি এখানে প্লাস করেছেন না, যার জন্য সমাধানের জন্য কি করতে হবে, আপনার বই থেকেই আবার এনএসএফ চেকটা মাইনাস করে দিতে হবে। সো এইটা হচ্ছে মোটামুটি একটা টেমপ্লেট ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের। পরীক্ষার খাতায় যখনই ব্যাংক রিকনসিলিয়েশন করতে বলবে এরকম একটা টেমপ্লেট করে আপনারা বসানো শুরু করবেন, দেখবেন কাজটা সহজ হয়ে গেছে। আমি এখানে একটা প্রবলেম দিয়েছি, আপনারা একটু পজ করে প্রবলেমটা পড়বেন, পড়ার পরে প্রবলেমটা কন্টিনিউ হচ্ছে, একটু পজ করে প্রবলেমটা পড়বেন, পড়ে সলিউশন করবেন, সলিউশন করে এটার সাথে মিলিয়ে দেখবেন যে আপনাদের অ্যান্সারটা ঠিক হয়েছে কিনা। বাট সলিউশন করার আগে আপনাদেরকে এরকম একটা ওপেন টেমপ্লেট ক্রিয়েট করতে হবে খাতায়, তারপরে ওই প্রবলেম থেকে দেখে দেখে বসাবেন, বসানোর পরে দেখবেন এইরকম একটা সলিউশন হয়েছে কিনা। আমি প্রিটি শিওর যে আপনারা মোটামুটি সবাই এটা সলভ করতে পারবেন। সো ব্যাংক রিকনসিলিয়েশন এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, থ্যাংক ইউ।